শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি আমাদের মধ্যরাতের নিয়মিত আয়োজন পাওয়ার টক শো। আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। আজকে আমরা রাজনীতি প্রসঙ্গেই আলোচনা করব, তবে রাজনীতিতে তৃতীয় শক্তি বা তৃতীয় ধারা বলে একটি কথা প্রচলিত আছে অনেকদিন ধরেই, অর্থাৎ প্রথাগতভাবে বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি ঘরানার রাজনীতির বাইরে যারা নতুন চিন্তা করেন রাজনীতি নিয়ে, দেশ নিয়ে, তাদের কোনো ঐক্য হতে পারে কিনা, বা এই ঐক্যের আলোচনা অনেকদিন ধরে হচ্ছে, সেই ঐক্যটা কতটুকু বাস্তবে গড়াচ্ছে এবং কতখানি মানুষের কাছে তারা যেতে পারছেন, সামনে নির্বাচনের সময় আসছে, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। তিনজন রাজনীতিবিদ আছেন আমার সঙ্গে আজকে আমার স্টুডিওতে। আমার বাঁয়ে প্রথমেই আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, তিনি আহ্বায়ক নাগরিক ঐক্য। আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম, এবং মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান, মহাসচিব বিকল্প ধারা বাংলাদেশ। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে শুরু করি আলোচনাটি। আমি সূচনায় যে কথাটি বলছিলাম যে এই চিন্তা বা এই আলোচনাটি অনেকদিন ধরেই রাজনীতিতে বা রাজনীতি নিয়ে যারা আমরা কথা বলি আমাদের মধ্যে আছে, যে তৃতীয় শক্তির উত্থান, কিন্তু বাস্তবে কার্যত এখনো পর্যন্ত সেরকম কোনো উত্থান আমরা দেখছি না, শুধু আলোচনা শুনছি বা পরিকল্পনা শুনছি। ঠিকই বলেছেন, ওই অর্থে যে উত্থান হয়ে গেছে সত্যি তা কিন্তু না। তবে একটা বিরাট গুণগত পরিবর্তন হয়েছে, যেটা অনেকে হয়তো এরকম করে লক্ষ্য করেন না। সেটা হচ্ছে, ধরেন আমি নিজের অভিজ্ঞতাই বলি, আমি তো আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, সেখান থেকে তারপরে আর ওখানে নেই, নতুন কিছু করার চেষ্টা করছি। শুরুতে অনেকে আমাকে সরাসরি এরকম কথা বলেছেন, এরকম একটা ভালো জায়গায় আওয়ামী লীগের মতো দলে দায়িত্বে আছেন, এখান থেকে চলে আসছেন, কিছু হবে, দেশে তো দুটো দল ছাড়া কিছু নাই। কিন্তু এখন যেমন আমি তো 2 বছরের মতো জেলে ছিলাম, বেরোবার পরে তার আগেও দেখেছি মানুষ মনে করে দুটো দলের বাইরে নতুন কিছু দরকার। আমি একদম খুবই ক্লিয়ারলি বলতে চাই যে এটা একটা রিয়েলিটি, কথা বললে বোঝা যাবে। তো মানুষের এই চিন্তার পরিবর্তনটা তো আগে হতে হবে। আপনি তৃতীয় বলেন, প্রথম বলেন, চতুর্থ, যে নামই বলেন, সেই শক্তিকে মানুষ গ্রহণ করতে হবে, তারা মনে করতে হবে যে এটার দরকার আছে। সেই জায়গাতে আমরা ইতিমধ্যে জিতেছি। দ্বিতীয় আরেকটা বিষয় আমি বলি, সেটা আমি এই সময় অনুভব করলাম, জনাব আশরাফ আব্দুলের বাসায় পুলিশের এই বাধা প্রদানের পরে এটা যেই ধরনের একটা সেন্সেশন তৈরি করলো মিডিয়াতে, মানুষের মধ্যে লেখালেখি, মানে মিডিয়া বলতে ইলেকট্রনিক এবং প্রিন্ট দুটো মিলেই আমি বলছি, তাতেও বোঝা যায় যে এইরকম একটা বিষয়ের উপরে মানুষের বিশেষভাবে নজর আছে, মিডিয়া সহ। আমি মনে করি যে যেটাকে আমি ফিজিক্যাল এম্বডিমেন্ট বলবো, মানে শারীরিক বা সাংগঠনিক উপস্থিতি সেরকম জোরদার এখন হয়নি, কিন্তু ভিত্তিটা তৈরি হয়েছে, এটাকে একটা সাংগঠনিক কাঠামো দেওয়ার জন্য প্রস্তুতিটাও হয়েছে। এবং তারই একটা অংশই কিন্তু সেদিন আশরাফের বাসায় ছিল, যদিও উনি প্রধানত ঈদ উত্তর একটা পুনর্মিলনী টাইপের, চা খাই, ভাত খাই, ডিনার খাই, এরকম করে ডেকেছিলেন, কিন্তু আলোচনাটা এটা নিয়েই হয়েছে এবং সেখানে একটা বড় অগ্রগতি হয়েছে। আমি উদাহরণ হিসেবে ঠিক একটা ঘটনার জন্য বলি, আমাদের দেশের বামপন্থী যারা ট্র্যাডিশনাল, নন ট্র্যাডিশনাল যেরকম করেই বলেন, এরা একভাবে মনে করতেন যে আমরা বুর্জোয়া গণতন্ত্রের কথা বলতেন, যে যারা ওই ধরনের দল, তাদের সঙ্গে তাদের কোনো ঐক্যের ব্যাপার নেই, তারা তাদের মতো করে সমাজতন্ত্রের আন্দোলন করবেন, এবং তারা আলাদা এক ধরনের পুত পবিত্রতাও ছিল, এক ধরনের কি বলবো আপনার মানে ডিস্টেন্স মেনটেন করার প্রবণতাও ছিল। কিন্তু এইবার তারা খুব স্পষ্ট করে বলেছেন যে তারা মনে করেন তাদের যে লড়াই সমাজতন্ত্রের, সে লড়াই তো তারা করবেনই, কিন্তু এই মুহূর্তে গণতন্ত্রের লড়াই করাটা জরুরি। এই জন্য তারা বোধ করছেন যে এই ধরনের দল, যেমন আমরা যে তিনজন এখানে আছি, এর বাইরে আসমরাব আজকে তো এখানে নেই, ওনার দল, এইরকম নিয়ে তাদের সঙ্গেও জোটবদ্ধভাবে গণতন্ত্রের লড়াইটা করা যায়। এটাও আমি মনে করি খুবই মেজর একটা ডেভেলপমেন্ট। যদিও ধরেন এটা দিয়ে পুরো বিষয়টা পরিষ্কার হচ্ছে না, তারা হয়তো আরও কর্মসূচির কথা বলবেন, গণতন্ত্র নিশ্চিত করবেন কীরকম করে, পরে যেভাবে কোনো বিশ্বাসঘাতকতা হয়, গণতন্ত্র মানে কি, গণতন্ত্র বলছেন এটা কি একদিনের গণতন্ত্র নাকি এর মধ্যে কৃষক, শ্রমিক, গরিব মানুষের কথা থাকবে, এগুলো তারা আনতে চাইছেন এবং তাতে আমাদেরও কোনো আপত্তি নেই, আমরা এগুলো আনতে চাই। কিন্তু আমরা এই মুহূর্তে যাত্রাটা কীরকম করে করবো, সেই আলোচনাটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এটা চলবে এবং আমি মনে করি যে এটার একটা ইতিবাচক পরিণতি হবে। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই। না, আমি যে কথাটা বলতে চাই যে আজকে স্বাধীনতার 46 বছরে এখনো আমরা আলোচনা করছি যে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয় নাই, গণতন্ত্র দিন দিন ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে, মানুষের মৌলিক অধিকার, মানব অধিকার ইত্যাদি ইত্যাদি। তো আমাদের সামনে তো একটা বিরাট সম্ভাবনা 71 সনে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছিলাম, কিন্তু সেই সম্ভাবনাটাও আমরা বেশি দিন, সেই স্বপ্নটা আমরা বেশি দিন ধরে রাখতে পারি না। 75-এ একটা
বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে আবার একটা অন্য ধরনের পরিবর্তন হয়ে গেল। তারপরে আবার দীর্ঘ লড়াই সংগ্রাম হলো। 1990 সনে আরেকবার একটা সুযোগ আসছিল আমাদের। তারপরে আমি বলবো 2008 সনে যে সম্ভাবনাটা সৃষ্টি হলো, বাংলাদেশের মানুষ যেভাবে এই বর্তমান সরকার আওয়ামী লীগকে 2008-এর 29শে ডিসেম্বর নির্বাচনে যেভাবে নির্বাচিত করলো, কেন আমরা এখান থেকে বারবার পিছিয়ে যাচ্ছি? ওই অর্থে এখন আমরা বলছি যে আওয়ামী লীগ নেতৃত্বে একটা জোট, বিএনপির নেতৃত্বে আরেকটা জোট, এই দুজোটে মানুষের আশা আকাঙ্ক্ষা ভুলণ্ঠিত করেছে। তাদের প্রতিশ্রুতি ছিল, জনগণের কাছে ওয়াদা দিয়েছিল, তারা লিখিতভাবে তাদের নির্বাচনী ইস্তেহারে তাদের বক্তব্যে অনেক আশার কথা শোনায়, কিন্তু যত দিন যায় মানুষ হতাশা থেকে হতাশাগ্রস্ত হয়। সেখান থেকেই বর্তমান এই মুহূর্তে দেশের মানুষ মনে করে এই দুই জোট, আওয়ামী লীগের জোট, বিএনপি জোট দিয়ে এই দেশে গণতন্ত্রকে অগ্রসর করে নিয়ে যাওয়া এবং দেশে একটা আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠা করা, এটা সম্ভব না। এই জন্যই মানুষ এখন বিকল্প খুঁজছে। দুর্ভাগ্য হচ্ছে আমরা যারা জাতীয় ঐক্যের পক্ষে কাজ করছি, আমরা জিনিসটা কিন্তু কাজে লাগাতে পারছি না। ইয়েস, আমরা চেষ্টা করে যাচ্ছি মাসের পর মাস, বছরের পর বছর, যে কোনো কারণেই হোক এই দুই জোটের কালো থাবা এদের উপর থাকে। আমরা যখনই একটু সংগঠিত হওয়ার চেষ্টা করি তখনই দেখা যায় সরকার পক্ষে বা বিএনপি জোটের পক্ষ থেকে তাদেরকে নিয়ে টানা হেঁচড়া শুরু করে দেয়। এটা একটা আমি বলবো রাজনীতিতে অপশক্তি। এখানে আদর্শের কোনো বালা নেই, এখানে দেশের জনগণের কোনো বালা নেই। মুখে আমরা বলছি, কাজটা করছে ঠিক উল্টা। আরেকটা যেটা নতুন আমরা দেখতেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন নিজেও দাবি করে, আমরাও বলি বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আছে? তারা প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা মুক্তিযুদ্ধের কথা বলছে, বঙ্গবন্ধুর আদর্শের কথা বলছে, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন ঘাটতি। তো এখান থেকে উত্তরণ হতে গেলে এই দুই জোটের বাইরে যে শক্তিগুলো আছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদেরকে নিয়ে আমরা যদি অতি সহসায় যদি আমরা মাঠে নামতে পারি, আমার মনে হয় জনগণের একটা বিরাট সমর্থন আমরা পাবো এবং জনগণ অপেক্ষা করে। ধন্যবাদ আপনাকে। মাঠে নামা প্রসঙ্গে আমরা আলোচনা করব যে মাঠে আসলে কিভাবে নামতে হয় বা কি মাঠে নামার রাজনীতির দিন এখনো আছে কিনা, সেটিও একটা নতুন বিতর্কের বিষয়। মেজর মান্নান, যেটি মাহমুদুর রহমান মান্না বলছিলেন যে তিনি আওয়ামী লীগে ছিলেন, আওয়ামী লীগের বড় দায়িত্বে ছিলেন, তিনি সেখান থেকে বের হয়ে এসে অন্য মানে অন্য ফোরাম করেছেন। আপনিও একটি বড় দল বিএনপিতে ছিলেন, সেখান থেকে বের হয়ে এসে আজকে বিকল্প ধারার রাজনীতি করছেন। আপনার অভিজ্ঞতা কি বলে যে দুই দলের বাইরে, এই বড় দুই দল, এর বাইরে এসে আসলে রাজনীতিতে বাংলাদেশে কতখানি সুযোগ আছে টিকে থাকার? ধন্যবাদ। সুযোগ কতটুকু আছে সেটা আমি পরেই বললাম, কিন্তু এই দুই দলের বাইরে কিছু করা প্রয়োজন কিনা এবং সম্ভব কিনা। আপনি দেখেন এই দুই দল, আমি যদি গত 25 বছরের শাসন দেখি, 91 থেকে আজকে 17, এখানে প্রায় 26 বছরের মতো। 26 বছরের 10 বছর বিএনপি ক্ষমতায় ছিল, 13 বছর আজকে আওয়ামী লীগ, 2 বছর মধ্যখানে তত্ত্বাবধায়ক। আপনি বলেন বা জনগণ বলবে যে এই 25 বছরে গুণগত মান, শাসন ব্যবস্থার গুণগত মান, মানুষের চাওয়া পাওয়ার গুণগত মান কতটুকু হয়েছে, কতটুকু উন্নত হয়েছে? আপনি খুবই খুবই কম পাবেন। 12 কোটি লোক ছিল 91-তে, এখন 16-17 কোটি লোক। কিন্তু দেখেন যে সমস্যা 91-তে ছিল ধরতে গেলে, সে সমস্যাগুলো আজও, হে বেকারত্ব বলেন, তারপর মানুষের বিভিন্নভাবে এখন তো সমস্যা, মানুষ বাড়ছে ওকে, কিন্তু তাছাড়া আপনি দেখেন কোন কোন মানুষের জীবন মানের, জীবনের যে গতির কোনখানে আমাদের পরিবর্তন আসছে, সেখানেই কিন্তু ফ্রাস্ট্রেশনটা সেখান থেকে আসে। এবং সেখান থেকে কিন্তু আমরা ধরেন যখন বিকল্পধারা করলাম, আমরা কিন্তু নিজের জন্য বা একটা করতে হবে সেজন্য কিন্তু না, আমরা যখন দেখলাম যে এই চিরাচরিত এই সরকারি, আমরা বলি গণতন্ত্র, ফাইন, একটি গণতন্ত্র কিন্তু আমাদের অনেক আমরা পেয়েছি দেশে, এটা না অস্বীকার করার জন্য নাই। কিন্তু যখন আমরা দেখলাম যে সত্যিকার অর্থে মানুষের জীবন ধারার যে পরিবর্তন এবং যে উন্নতি আসার কথা, সেটা হচ্ছে না চিরাচরিত পন্থায়, তখনই কিন্তু সেখান থেকেই কিন্তু জনগণের ফ্রাস্ট্রেশন থেকেই, আমরা তো জনগণের রাজনীতি করি, জনগণের স্বার্থ নিয়ে আমরা সেখানে আমরা রাজনীতি করি। সুতরাং জনগণের স্বার্থের কথা চিন্তা করে আমরা সেই বিকল্পধারা করেছিলাম 2004-এ।
তো এখন যে কথা আপনি বলছেন যে সেটা আমি স্বীকার করি, দুই দলের বাইরে আমি যেমন বিকল্পধারা বলি, আমরা বলি বিকল্পধারা দিছি যে থার্ড স্ট্রিম, দুইটা বড় জোট, দুইটা বড় দলের মধ্যখানে, সেটার প্রয়োজন তখনও ছিল, আজও আছে। আমি মনে করি যেখানে বাংলাদেশের বর্তমান এই সমস্যার চিরাচরিত প্রথায় বড় দলের মাধ্যমে সমাধান হচ্ছে না, সেখানে বিকল্প রাজনীতি, বিকল্প চিন্তা একটা সুযোগ আছে, একটা জায়গা আছে, এবং সেই সুযোগ আমি মনে করি আছে। আচ্ছা, একটা জিনিস আমি একটু জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে এই যে বিকল্প রাজনীতির কথা আমরা বলি, ভারত বা অন্যান্য দেশে আমরা দেখি গণতান্ত্রিক দেশগুলিতে যে ছোট ছোট দলও থাকে, একটা দল যে 300 আসনেই নমিনেশন দিবে এমন কোনো কথা নেই, সে হয়তো 20টা আসনে নমিনেশন দিবে, সেখান থেকে হয়তো 3 জন সংসদ সদস্য পাশ করে আসবেন। বাংলাদেশের যারা এইরকম বিকল্প রাজনীতির কথা আপনারা বলেন, আপনাদের সেই রকম কোনো সাংগঠনিক ভিত্তি আমরা দেখি না, তার কারণ কি? এই প্রশ্ন আমি সবার কাছেই করব। সেখানে প্রত্যেক দলেই আমি আবারও বলি যে আপনার দলে বড় নেতা আছেন, আপনি আছেন, বা আরো কয়েকজন আছেন, ওনার দলে ডক্টর কামাল হোসেন সাহেবের মতো ব্যক্তি আছেন, মান্না ভাই নিজেই একজন বড়, এরকম অনেক কিন্তু আমরা দেখি। কিন্তু সামগ্রিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য কোনো একটা এলাকা, কোনো একটা নির্বাচনী কনস্টিটিউয়েন্সি বা কিছু নেই। সকল জায়গায় একটা বিএনপি, আওয়ামী লীগ, তারপরে তৃতীয় ধরেন জামায়াত ইসলামী, একটা ধর্মভিত্তিক দল, বা জাতীয় পার্টি এরশাদের একটা, এরকম একটা ভোট ভিত্তিক দেখি। কিন্তু আপনাদের যে সংগঠনগুলো, সেগুলির এরকম ভোট ভিত্তিক জনভিত্তি তৈরি হচ্ছে না কেন? আমি বলবো সেখানে অ্যাকচুয়ালি এটা অনেকটা আদর্শিক হইতে পারে, কারণ আমাদের অনেকেই চিন্তা করে, অনেক ভোটাররা এবং প্রার্থীরাও বলে যে ভাই ও অমুক প্রার্থীকে আপনি ভোট দিতে লাভ নাই, উনি তো জিতবে না, উনি তো ক্ষমতা আসবে না, উনি আপনার জন্য কিছুই করতে পারবেন, ভোট নষ্ট হবে। হ্যাঁ, ভোটগুলো নষ্ট পৌঁছাবেন কেন, আপনি ভোট দিয়ে লাভ নাই। এটা ধরেন একটা কৌশলগত কারণে একটা প্রার্থী বলতেই পারে, এবং যারা ভোটার তাদের সেখানে, আমি সেই জন্য কথাটা শুরু করলাম আদর্শিক বলে, সেখানে আদর্শিক একটা চিন্তা চেতনা ওখানে থাকতে হবে যে আমি তাকে ভালো উপযুক্ত প্রার্থী মনে করি, আমি তাকে ভোট দিব, সেই পাশ করুক না করুক আমি তাকে ভোট দিব, কারণ আমার বিবেচনা, আমি তো ভোটটা দিব, আমার বিবেচনায় আমি ভালো প্রার্থীকে দিব। সুতরাং এখানে শিক্ষাগত, মানুষের সেই মানসিকতা সবকিছু মিলিয়ে একটা এখানে একটা আদর্শিক চলে আসে। আপনারা তো গণতান্ত্রিক রাজনীতির প্র্যাকটিস করছেন, চর্চা করছেন, সেখানে তো মানুষের ভোট আপনাকে পেতে হবে, নইলে আপনি যতই টকশোতে ভালো কথা বলেন, সেমিনারে ভালো প্রবন্ধ উপস্থাপন করেন, তাতে তো লাভ হবে না। সেই আদর্শিক পরিবর্তনটা তো ঘটানোটা তাহলে একটা বড় কাজ। সেখানে আমি কথাটা বলতে পারি যে দেখেন, আমি অনেকখানে বলে থাকি যে আমরা কিছু কিছু দল আছে, আমরা অতি মাত্রায় আমরা রাজনীতি করি। যে ধরেন দুইটা বড় দলের উদাহরণ দেই, এই দুই দল এত বড়, দেশের থেকে ওরা বড়, আমাদের তো জায়গা দাঁড়াইবার জায়গা নাই। আমি অনেককেই বলি যে, আমি বলে যে আপনার দলের কোথায় ভাই কোনো কর্মকাণ্ড দেখি না, ভাই দাঁড়াইবার জায়গা পাই না তো, কারণ আওয়ামী লীগ এত বড়, দেশের থেকে বড়, বিএনপি একইভাবে। আমরা যারা ছোট দল আছি, হ্যাঁ ছোট থেকেই বড় হয়, এবং আমাদের দেশে না সারা দেশে আছে। আপনি লন্ডনের কথা চিন্তা করেন যে তারপরে বড় দল এখন সবচেয়ে ছোট দলের 10টা আসনের উপরে ডিপেন্ড করছে সরকার গঠনের জন্য। এইটা হ্যাঁ, ভারতে দেখেন সেখানে, এখানে অবশ্য দলগুলার কর্মকাণ্ডের উপর অনেক নির্ভর করে, শিক্ষাগত সাইড আছে, সুযোগ আছে, নানা কারণে সেখানে হয়তো সুযোগ সৃষ্টি হয়। আমি মনে করি আমাদের দেশে সেই সুযোগ আসবে, আমরা যারা ছোট দল আমাদের জন্য সেই সুযোগ আসবে। বাট আমাদের জনগণকে নিয়ে যেহেতু আমাদের রাজনীতি, আমরা সেখানে নিরাশ হয়ে লাভ নাই, আমাদের সেখানে আশা রাখতে হবে এবং জনগণকে বুঝাতে হবে, জনগণের দায়িত্ব জনগণকে বুঝাতে হবে, আমাদের দায়িত্ব করণীয় কি সেটাও আমাদের। সুতরাং জনগণকে নিয়ে যদি আমরা সত্যিকার অর্থে মানুষকে বুঝাতে পারি, এবং এই বর্তমান সরকার বা এর আগে যে সরকার ছিল তাদের ব্যর্থতা আমরা তুলে ধরতে পারি, অবশ্যই আমাদের এই ছোট দলগুলোর সেখানে জনগণের সমর্থন পাওয়ার একটা সুযোগ আছে বা আসবে। ধন্যবাদ আপনাকে। মাহমুদুর রহমান মান্না, একই প্রশ্ন আপনার কাছেও, যে কেন আসলে জনভিত্তি তৈরি হচ্ছে না তৃতীয় শক্তির রাজনীতির? আমাকে যদি জিজ্ঞেস করেন, নিজের কথা একটু বলতে হয়। আমার দল
নাগরিক ঐক্যের বয়স 1 মাস সাম ডেইজ। তার আগে এটা একটা সামাজিক সংগঠন হিসেবে ছিল, যদি তখন আমি বলতাম নির্বাচন করতে হবে দুটো দলের প্রতিপক্ষে, কিন্তু সেটা আর বাকি যারা রাজনৈতিক দল আছেন তারা করবেন। আমি যদি এখন এটার উপর মূল্যায়ন করতে যাই, তাহলে ওনারা যারা আছেন করছেন তাদের একটা স্টোরি ব্যাকগ্রাউন্ড এগুলো বলতে হবে, ওরকম করে আমি বলতে চাই না। এটা স্বীকার করে নেওয়া ভালো যে ফর্মেই বলেন না, জনভিত্তির অর্থে এই দুটো দলই এখন আছে, কিন্তু সেই জনভিত্তিটা তত বেশি আদর্শের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত নয়। যেই বিকল্প আদর্শ নিয়ে আপনি দাঁড়াবেন, আমরা যারা এই কথা বলছি তারা এতগুলো বছর সেরকম করে তাদের বিকল্প হিসেবে মাঠে দাঁড়ায়নি। মানে জনগণ আদর্শিকভাবে হয়তো কিছু শুনেছে দেখেছে, কিন্তু সাংগঠনিকভাবে শারীরিকভাবে তাদের প্রেজেন্স দেখেনি। একটা জাতীয় নির্বাচন হচ্ছে, সেই জাতীয় নির্বাচনে ধরেন আমি যদি বামপন্থীদের কথা বলি, তাদের বেশিরভাগ খুবই ডেডিকেটেড ভালো মানুষ, কিন্তু তাদের অধিকাংশ মনে করেন নির্বাচনে তাদের মুক্তি আসবে না, তারা এই জায়গাতে জানিনি। ফলে তারা যত বড় ত্যাগী মানুষ হন, যত বড় নেতা হন না কেন, তারা নিজেদেরকে কিন্তু গণমানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠা করেননি, করবার চেষ্টা করেননি। এরপরে যারা হতে পারতেন তারাও আমি কিভাবে বলবো জানি না, ওনারা কিরকম করে নেবেন, যেরকম করে মানুষের মধ্যে যাওয়ার বিষয় ছিল সেরকম করে তারা যেতে পারেননি। কিন্তু এই কথাটা আমি চূড়ান্ত মনে করছি না যেটা আপনি প্রশ্ন করছেন, কারণ এখন যদি জনভিত্তির প্রশ্ন বলেন, আমি এরকম একটা ওপেন চ্যালেঞ্জ দেব যে একটা বছর একদম পুরো ফ্রিডম দেওয়া হোক, সেখানে আওয়ামী লীগের নেতা বা নেতৃবৃন্দ, বিএনপির নেতা নেতৃবৃন্দ এবং আমরা যারা যারা এরকম করছি তারা মানুষকে খুবই খোলাখুলি বলতে পারি, আমার মাথার উপরে বাড়ি না পড়ে, আমার যাবার পথে কেউ বোমা পুঁতে না রাখে, একটা কথা বলবার কারণে অন্যায় অযৌক্তিক মামলা না হয়, তাইলে আমি মনে করি 1 বছরের মধ্যে এটা একটা ফিজিক্যাল প্রেজেন্স দেখা যাবে। কারণ আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা তাদের চেয়ে বেটার কিছু দিচ্ছি। এটা একেবারে খুব সহজ, যেরকম বললাম বক্তৃতার মতো সহজ নয়, কিন্তু এই কাজটা অসম্ভব নয়, এটা করা সম্ভব। আমি একটা দুটো উদাহরণ দিই। ধরেন ফ্রান্সের যে নির্বাচনটা হলো, কারো তো কল্পনার মধ্যেই ছিল না। ইভেন আম আদমি পার্টির ব্যাপার যদি বলেন, তাহলে এটাও কারো কল্পনার মধ্যে ছিল না। তো আমি অত দূর চিন্তা করছি না, করছি মনে মনে করছি, সাহস করে বলতে পারছি না, কি যেন হতেও তো পারে, লোকজন তো সাপোর্ট করতেও পারে, মাঝে মাঝে এরকম মনে হয়। কিন্তু খুব কম করে যদি হয় তাহলে ব্রিটিশের অবস্থা একটা তো হতে পারে। আমি মনে করি ডেফিনেটলি একটা ব্যালেন্সিং পাওয়ার হিসেবে এমার্জ করার মতো শক্তি এখনই আমাদের আছে, কিন্তু আমরা কি সেরকম করে ইউনাইট হয়ে নামতে পারছি? অনেস্টলি সেটা কিন্তু এখনো পরিস্থিতি হয়নি আমাদের জন্য। সেটা যদি করতে পারি তাহলে আপনি স্পিডটা বেশি দেখবেন। আর শেষ কথা বলবো এই প্রসঙ্গে, তা হচ্ছে যে দীর্ঘদিন দেশে যেটা চলছে সেটা একটা স্বৈরশাসন। এখানে আপনি খুব অবাধ মুক্তভাবে মত প্রকাশ করতে পারছেন। আমি একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমার এই সংগঠনের পক্ষে আমি অনেক জায়গায় যাচ্ছি, কথাবার্তা বলছি, প্রায় সমস্ত লোক বলছেন এটা ভালো কাজ, তবে আপনি কাজ শুরু করেন সেটা উনি করতে পারছেন। উনি ভয় পান যেরকম কাজ করতে গেলে হয়তো আমাকে মামলা খেতে হবে, আমি জেলে যাব, আরও অন্যান্য সমস্যা হবে, সেজন্য এখন অতখানি দেখা যাচ্ছে না, নাহলে এর চাইতে বেশি আকারে আপনারা দেখতে পেতেন। জি, ধন্যবাদ। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে আসবো এই প্রসঙ্গ এবং আপনি যেটি বলছিলেন যে মাঠে নামার যে ব্যাপারটি আছে, কি করে ঐক্যবদ্ধ হতে হবে এবং কি করে মাঠে নামার পরিকল্পনা আপনাদের, সেটি শুনবো। তার আগে একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, বিরতির পরে ফিরে এসে আমরা কথা বলবো আবার ওই প্রসঙ্গে। বিরতির পরে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার টক শো অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান প্রসঙ্গে। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রশ্নটি করেছিলাম, আবারও বলি যে তৃতীয় শক্তির উত্থানের জন্য ঐক্য দরকার এবং মাঠে নামা দরকার। এখন মাঠে নামা প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না একটু আগে বলেছেন যে দেশে এক ধরনের স্বৈর শাসন চলছে, যে কারণে কেউ কোথাও যেতে সাহস পাচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে যেটি মেজর মান্নান বলেছিলেন যে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। ডক্টর কামাল হোসেন খুবই বিশিষ্ট ব্যক্তি, বড় রাজনীতিবিদ, তিনি একটি দল নিয়ে আছেন, মেজর মান্নান আছেন, বা এরকম আসমা আব্দুর রব আছেন, ব্যারিস্টার নাজমুল হুদা সম্প্রতি আরেকটি ফোরামের কথা বলছেন। এরকম আমরা যদি ইন্ডিভিজুয়াল ব্যক্তি ধরে ধরে বলি, অনেক 20 জনের নাম বলতে পারবো, যারা প্রত্যেকেই বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে তৃতীয় ধারার কথা চিন্তা করেন। কিন্তু আপনারা এক হতে পারছেন না কেন? আচ্ছা, আমি একটু বলি যে ধরেন গণফোরাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা তো প্রায় 23 বছর হয়ে গেল, আমরা কিন্তু ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি। প্রথম যখন গণফোরাম আমাদের গণফোরামের প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু অনেক নামি দামি নেতা কর্মী, 3 দিন ব্যাপী যে সম্মেলন হলো, আসলো, সবাই খুব আশাবাদী হলো। কিন্তু এখানে দেখা গেল ডক্টর কামাল হোসেনকে কেন্দ্র করে যারা আসলেন তাদের অধিকাংশই কিন্তু আমি দেখলাম যে সুবিধার জন্য এদিকে ওদিক ছুটে গেল। কেউ বিএনপির দিকে চলে গেল, কেউ আওয়ামী লীগের চলে গেল।
কিন্তু আমাদের দল যেন তেন ভাবে ক্ষমতায় যেতে হবে এটা বিশ্বাস করে না, কলা কৌশল করে, ষড়যন্ত্র করে। সুতরাং আমাদের ডক্টর কামাল হোসেন বলেছেন যে যার যেখানে সুবিধা লাগে আপনারা যান, এটা ওপেন চেক দিয়ে দিলেন যে যেখানে আপনারা কমফোর্ট ফিল করেন বা যেখানে গেলে কিছু পাওয়া যাবে আমার কোনো আপত্তি নেই। মুহিতের মতো লোক আমাদের প্রথম সেক্রেটারি গণফোরামের, তিনি কিছুদিন করার পরে হামলা হয়েছে। আমরা যখন এটা প্রথম করি, বিভিন্ন জেলায় জেলায় সমাবেশ শুরু হলো, আওয়ামী লীগ ছাত্রলীগ এটার উপর হামলা করলো। ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতাকর্মীও মারা গেল। মুহিত নিজে এফআইআর করেছে। ব্রাহ্মণবাড়িয়াতে যখন গণফোরামের কর্মী মারা গেল, মুহিত নিজের হাতে লেখে এফআইআর করেছে। সেই মুহিত দেখলাম বছর 2-3 পরে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল এবং উনি বুঝলো যে এখানে থাকলে পরে ক্ষমতার স্বাদ পাওয়া যাবে না, ওনাকে যে কোনোভাবে মন্ত্রী হইতে হবে। উনি এরশাদেরও মন্ত্রী ছিলেন, তারপরেও আবার মন্ত্রী হবার ওনার এত বাসনা, উনি এখন গিয়ে আমাদের রাবেশ মন্ত্রী হিসাবে চিহ্নিত হয়েছেন। তো এইরকম অনেকেরই নাম বলা যাবে, হ্যাঁ, যারা এই সরকারের মন্ত্রী হয়েছেন। এখন পোস্টে পোস্টে আমি আর কি বলবো, এদের নাম নিতেও এখন আমার লজ্জা হয়। এদের এত আদর্শবান আমরা মনে করতাম। অনেকে তো ছাত্র, কিন্তু যারা গেছে তাদের সমালোচনা না করে আমরা বরং কি করা যাবে এবং কিভাবে সামনে আগানো যাবে যখনই আমরা একটু এগোতে চাই তখন দেখা যায় যে এখানে আছে ভয়ভীতি আছে। হ্যাঁ, আপনি জানেন পোস্টার পর্যন্ত লাগাইতে দেয় না। যখন জেল ক্ষমতায় থাকে অন্য কোন দলের যদি পোস্টার, সেই পোস্টারের উপর অন্য পোস্টার মারে দেয়। আপনি পোস্টার লাগালেন, ওদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে। এবং এমন হয় যে এখানে বিএনপির সময় বলা হতো বিএনপি ছাড়া কোনো পোস্টার হবে না, কোনো নামগন্ধ থাকবে না। আওয়ামী লীগ এখন তার চেয়ে আরো 10 ডিগ্রি বেশি করতেছে। মানে যখন যে দল ক্ষমতায় থাকে তারা ছাড়া, তাদের ছাত্র সংগঠন ছাড়া, যুব সংগঠন ছাড়া অন্য কেউ এখানে কাজ করতে পারবে না। এবং এই ব্যাপারে আমরা দেখি প্রশাসন এবং যাদের মূল দায়িত্ব এগুলো দেখাশোনা করা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তারা নীরব ভূমিকা পালন করে। উল্টা আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে নানা রকম হয়রানিমূলক মামলা দিয়ে দেয়। এই অবস্থার মধ্যে আমরা কিন্তু বেশ কয়েক বছর পার হচ্ছি। তার মধ্যেও এখনো যারা আমরা টিকে আছি, আমরা মনে করি আমাদের এই ধারাবাহিকতার মধ্য দিয়ে, এবং ডক্টর কামাল হোসেন আপনি জানেন অনেক উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্যের জন্য। আমাদের ন্যাশনাল পলিটিক্সটার এজেন্ডাগুলো যেন চেঞ্জ হয়, আমরা সকলে মিলে যাতে একসাথে বসতে পারি, দেশের কথা ভাবতে পারি এবং বিভিন্ন ক্রাইসিস নিয়ে কথা বলতে পারি। এই যে সংবিধান নিয়ে অনেকে অনেক আলাপ আলোচনা করেন, উনি একটা প্রস্তাব দিয়েছিলেন একটা সাংবিধানিক কাউন্সিল থাকতে পারে, সেখানে আলাপ আলোচনা করে তারপরে পররাষ্ট্র বিষয়ে অনেক সময় কথা হইতে পারে। কিন্তু এগুলো হচ্ছে না, আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি। উনি জাতীয় ঐক্যের ব্যাপারে এই বি চৌধুরী সহ অনেক আমরা উদ্যোগ নিয়েছি, জেলায় জেলায় আমরা মিটিং করেছি। সেখানেও দেখেন যারা ক্ষমতায় থাকে তাদের ছেলেপেলে গিয়ে ওখানে হামলা করে। এমনকি তারা ডক্টর কামাল হোসেন এবং বি চৌধুরীর মিটিং তারা রংপুরে ভেঙে দিয়েছে, নানা রকম চেয়ার ভেঙে দিয়েছে। এবং এগুলো প্রতিকূল অবস্থার মধ্যেও কিন্তু ডক্টর কামাল হোসেন এবং বি চৌধুরী তারা বিভিন্ন জেলায় গিয়েছে, কোথাও প্রতিকূল পরিস্থিতির মধ্যে। এবং মাহমুদুর রহমান মান্না সহ আমরা যখন শুরু করলাম, দেখলাম যে একটা আশা আবার দেখলাম। কিন্তু আপনারা জানেন যে বিনা বিচারে ওনাকে প্রায় 2 বছর কারারুদ্ধ করা হয়েছে। আজ পর্যন্ত কোনো চার্জশিট দিতে পারে না, কিন্তু উনি একজন রাষ্ট্রদ্রোহী হয়ে বসে আছেন। তো এখানে যে যখনই উদ্যোগ নেয় তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য নানান রকম অপকৌশল এই সরকার প্রশাসন থেকে নেওয়া হয়। তারপরেও আমি বলবো এখনো পর্যন্ত আমরা যারা মাঠে টিকে আছি, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, সেই পরিবেশটা যদি আমরা পাই। এখন তো নির্বাচনের কথা বলছেন সরকারি দলের পক্ষ থেকে, নির্বাচন এখন নির্বাচন কথা বলবেন আর কাউকে মাঠে নিতে দিবেন না, ঘরোয়া মিটিং করতে দেবেন না, জনসভা। একটা আপনি কোনোদিন শুনেছেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের পারমিশন নিয়ে জনসভা করতে হবে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সভা করতে হবে? সব ব্যাপারে বলে যে অনুমতি নেই। প্রেস ক্লাবে দাঁড়াবেন, ওনার পছন্দ মতো যারা দাঁড়াবেন তাদের দেবে, তাদের পক্ষে যারা কথা বলবে, আর আমরা যারা একটু সরকারের সমালোচনা করব বলে যে না অনুমতি লাগবে। এই যে একটা দেশে এখানে একটা আইনের শাসন নাই, এখানে আইনকে নিরপেক্ষভাবে প্রয়োগ করা হচ্ছে না, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা দলীয় বা পেটুয়া বাহিনী হিসেবে অনেক সময় কাজ করতেছে। একটা মহা সংকটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এগুলো করে পার পাওয়া যাবে না। মানুষ কিন্তু এখন বুঝতে শুরু করেছে আমরা ঐক্যবদ্ধ হয়ে, আপনারা বলছেন কি তৃতীয় ধারা, আমরা বলবো মূল ধারা,
এখন সময় এসে গেছে, আমরা যদি মাঠে নামি, আমাদের যদি সেই পরিবেশ হয়, আমরাই বাংলাদেশে মূলধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবো। খুবই আশার কথা নিঃসন্দেহে। মাহমুদুর রহমান মান্না, আপনি কি মনে করেন যে মূলধারা বা ধারার নম্বর নিয়ে আমি কথা বলতে চাই না, এই ধারাটাকে প্রতিষ্ঠিত করার জন্য হ্যাঁ হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন, কারাবাস এগুলি তো থাকবেই, কিন্তু তারপরেও তো লড়াইটা চালু রাখতে হবে। সেটি কিভাবে সম্ভব, মানুষের কাছে যাওয়া এবং মানুষের মধ্যে এটিকে জনপ্রিয় করা? প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি লড়াইটা চলছে এবং অনেকাংশে এটা দৃশ্যমান, খানিকটা হয়তো দৃশ্যমান নাও হতে পারে। আর এরকম করে বলার অভ্যাসটাকে আমি খুব অনুমোদন করব না যে খুবই স্বৈরতান্ত্রিক একটা অবস্থা চলছে, ভাই আমরা কিছু করতে পারছি না। তো কেউ কি নিজে নিজে ক্ষমতা ছেড়ে দেয় নাকি? কেউ কি এরকম একটা পরিবেশ করে দেবে যেই পরিবেশ তারই বিরুদ্ধে ব্যবহার করে সেটা তাকে উৎখাত করা যায়? এরকম কেউ করবে না। এখানে কি হতে পারে, আপনি ঠিক আছে হটকারিতা করে গিয়ে এমনি গিয়ে বুক চিতে দিয়ে গুলি দিয়ে মরে গেলেন, এরকম কোনো বিষয় না, কিন্তু আপনাকে কৌশল করে এই কাজটা করতে হবে। আমি প্রথম বলতে চাই, আমি একেবারে নিশ্চিত আওয়ামী লীগের মতো এত বড় ঐতিহ্যমণ্ডিত দল, এত দিনের পুরনো দল, এত সমর্থনপ্রাপ্ত দল, এত বড় কর্মী বাহিনী, সেই দল এখন ব্যাপকভাবে জনগণের কাছে জনপ্রিয়তা হারিয়েছে। আমরা মনে করি যে এইখানে আমাদের একটা কন্ট্রিবিউশন আছে এবং এই জন্য আমি বিশেষ করে মিডিয়াকে ধন্যবাদ দেবো। আপনি একটা প্রশ্ন শুরুতেই করেছিলেন যে এখন কি সেই আগের মতো করে আন্দোলন হবে, ফর্মটা বা তার চেহারা কি ওরকম হবে নাকি চেহারাটা ডিফারেন্ট হবে? ডেফিনেটলি এটা একদম আগের মতো থাকবে না। আগে যেমন ছিল রাজনীতি খালি বিক্ষোভ ধর্মী, কত বেশি ডেমনস্ট্রেটিভ হতে পারে, এখন কিন্তু এই নতুন জেনারেশন, তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে আগের জেনারেশনে আইটি কালচারটা ডেভেলপ করবার কারণে তার মধ্যে এক ধরনের ফাইননেস আসছে। এখন আপনি খুব উল্টাপাল্টা কথা বললেই ধরা খেয়ে যাবেন। ওইটা দেখবেন যে সাথে সাথে এই আপনার যদি নিউজ এটা নাও করে তাহলে সোশ্যাল মিডিয়াতে আসবে, অনেকে সেটা ধরে রেখেছে। মন্ত্রী বলেন, যিনি বলেন, কথাবার্তায় যদি তিনি ফাউল হন তাহলে উনি ধরা খাবেন। তার মানে কালচারালি একটা জিনিসের অগ্রগতি তো হয়েছেই। তারপরের বিষয় হচ্ছে যে আমি এরকম বলবো যে আমাদের যার যেটুকু শক্তি আছে সেইটা নিয়ে আমরা কিন্তু আমি বলবো মাঠে আছি। কিন্তু আপনি যদি বলেন যে বিরাট একটা সভা, একটা বড় মিছিল করা, এরকম এখনই হয়তো করা যাবে না। আসামা আব্দুর রবের বাসায় গিয়ে একটা থানার এএসআই বলেছেন এখানে মিটিং করতে পারবেন না। আমাদের মিটিং করছি না, দাওয়াত খাচ্ছি, কথা বলছি, তার জন্য পারমিশন লাগবে কেন? না হলে করতে পারবেন না। আমরা বলেছি আমরা করব। আসামা আব্দুর রব তো একসময় এরকম কথা বলেছে যে দরকার লাগলে সারা রাত মিটিং করবো, আপনারা যা পারেন করেন। ঘরের মধ্যে মিটিং করেছি তারা প্রতিবাদ করা সত্ত্বেও, আবার একদিন পরে সেটার জন্য আপনার প্রেস ক্লাবের সামনেও প্রতিবাদ করেছি। আমরা এই কথাটা ভাবছি যে এই আন্দোলনটাকে মাঠে নেওয়া যায় কিরকম করে। তো কৌশল ধরেন অনেক বিস্তৃত আলোচনা করতে হবে, এতখানি আমি করতে পারবো না, এখানে সময় হবে না, কিন্তু জনগণের কাছে সহজবোধ্য গ্রহণযোগ্য দাবি দেওয়া নিয়ে তার সঙ্গে রাজনীতিকে পরিশেষে যুক্ত করে রাস্তায় দেওয়ার চিন্তা আমাদের আছে। একই সঙ্গে ধরেন সামনে নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে, এই নির্বাচনটাকেও একটা আন্দোলনের অংশ হিসেবে আমরা সবাই সম্মিলিতভাবে নিতে পারি কিনা সেটাও আমরা বিবেচনা করছি। আমি একটু আর প্রশ্ন করি আপনাকে, সেটি হচ্ছে যে আপনাদের ভেতরেই তো অসংখ্য মত, আপনারা অনেক নেতা, অনেক দল, এইটাকে ছোট করে একটা প্ল্যাটফর্ম কেন করা যাচ্ছে না? না, একটা প্ল্যাটফর্ম করা যাচ্ছে না এরকম করে আমি বলবো না, কিন্তু খেয়াল করেন এত বড় বড় নেতা ছিলেন, হক, সরওয়ার্দী, ভাসান করেছিলেন, কিন্তু সেই উইকের রেজাল্ট বড় হয়েছে, মুসলিম লীগ পরাজিত হয়েছে, জিতেছে, যুক্তফ্রন্ট ক্ষমতা গেছে, টিকতে পারেনি তাদের নিজেদের মধ্যে সমস্যার কারণে। এখন কিন্তু এইখানে এক ধরনের রিজার্ভেশন আসছে যে এই ঐক্য করলাম, এক মাস পরে ভেঙে গেল, আবার নতুন বানালাম, এরকম করবার দরকার নেই। এটা খুব চিহ্নিত করে বুঝে শুনে করা হোক। গণতান্ত্রিক পরিবেশ যদি ভালো থাকতো তাহলে এটা ডেভেলপমেন্ট হয়তো আরও আগে হতে পারতো, কিন্তু সেটা নাই বলে দেরি হয়েছে, বিলম্ব হয়েছে। যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে সেরকম চর্চা করতে দেওয়া হয় নাই। আমি নিজে তো 2 বছর জেলেই ছিলাম, সেই 2 বছর চেষ্টা করেছেন সবাই, কিন্তু একটা ভয়ের চাষ হয়েছে পুরো দেশের মধ্যে। এই ভয়টা যে খালি রাজনৈতিক নেতাদের মধ্যে, তারা পাবলিকের মধ্যে এসছে, মিডিয়ার মধ্যে এসছে। আমি তো বহু ক্ষেত্রে দেখি যে মিডিয়ার নিজেই এক ধরনের স্ব-আরোপিত সেন্সারের মতো হয়েছে যে না এইটা করা যাবে না, এইটা করলে একটা অসুবিধা হতে পারে, মালিকরা ভাবছেন। তো এই সামগ্রিক সামাজিক প্রচারণার যে বিষয়টা, সেই কাজটা আমরা করছি এবং আমি মনে করি যে সে ব্যাপারে আমাদের যথেষ্ট সাফল্য আসছে। এখন তৃতীয় শক্তি একটা প্রয়োজন, সেটা সবাই স্বীকার করছেন। তৃতীয় শক্তি এক ধরনের অস্তিত্ব গড়ে উঠছে, সেটাও সবাই স্বীকার করছেন। বাকি যেগুলো আপনি চাইলেন সেটা আমি বলছি যে ধীরে ধীরে আলোচনার মধ্যে এই জায়গায় করব। একটা ডিফারেন্স আছে, আমি সেটা বলি, আমার কথাটা শেষ করছি এই সময়। তা হচ্ছে যে এখনকার মূল কথাটা কি, আমরা কেউ কেউ মনে করছি যে মূল কথা গণতন্ত্র পুনরুদ্ধার, একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা, তার লড়াই।
কেউ কেউ এরকম মনে করছেন যে এখন এটা করলেই কি হলো, তারা আওয়ামী লীগের বদলে বিএনপি এসে গেল, তাতে কি কাজ হয়ে যাবে? তাহলে এর মধ্যে গণতন্ত্রকে নিশ্চিত করা, নিরাপদ করা, গ্যারান্টিড করা, এটার জন্যও কিছু কর্মসূচি লাগবে। এগুলো আলাপ আলোচনা চলছে, এগুলো নিয়ে আমরা মাঠে আসতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ। মেজর মান্নান, আপনার কাছে এই প্রশ্নটিকে একটু অন্যভাবে, অন্য অ্যাঙ্গেল থেকে উপস্থাপন করতে চাই। ধরা যাক এলডিপি বা বিকল্প ধারা, আপনারা একসময় একই রকম আদর্শ নিয়ে শুরু করেছিলেন, পরে আপনাদেরই ভিতরে বিরোধের কারণে, আদর্শগত হোক বা অন্য কোনো কারণে হোক বা কোনো চাপে হোক আমি জানি না, দ্বিখণ্ডিত হয়েছে। এরকম বাংলাদেশের বাম দলগুলি সকলেই বলে সমাজতন্ত্রের কথা, সেখানে আমরা অনেক দেখি যে অনেক নামে অনেক ধরনের পার্টি আছে, সকলেই এক কথা বলে যে আমাদের শোষণমুক্ত সমাজ গড়তে হবে। তো এই যে ভিন্ন 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 চিন্তার ভালো মানুষরা সেখানে আছেন, সৎ মানুষরা আছেন, সাহসী মানুষরা আছেন, এদেরকে ঐক্যবদ্ধ করাটা খুব জরুরি। সেটি কিভাবে সম্ভব? ধন্যবাদ। আমি তার আগে একটু বলতে চাই, সেটা হলো আমরা তো বহুদলীয় গণতন্ত্র, এবং বহুদলীয় গণতন্ত্রে আমরা কিন্তু এগেইন, আমি চরম বলবো না, তারও আমরা একটা অত্যন্ত ভালো উদাহরণ যে আমাদের দেশে 107টি রাজনৈতিক দল আছে, ছিল আমি জানি না, এখন নিবন্ধিত 29-এর মতো, এখন কতগুলো আমি জানি না, ইদানিং আমি জানি না। ধরেন যদি আমি হিসাবও নেই, বিএনপির জোটে 20টি, আওয়ামী লীগের জোটে 14, এরশাদ সাহেব শুনছি সেদিন বলছে কি 50-50-এর মতো। যদি আসলে এটার নাম সর্বস্ব হইতে পারে, আমি সেদিকে গেলাম না। ধরেন যদি 3 জোট ধরলে 84 চলে যায়, আর 107 যদি এখনো থাকে, 23টা এখনো অ্যাভেলেবল মাঠে। এর মধ্যে তো আপনারা নাই? না না না, আমরা তো ওই 23টার মধ্যে আমরা থাকবো। না না, মানে বিএনপি আওয়ামী লীগ এরশাদ সাহেবের জোটের মধ্যে আপনারা নাই? আমরা নাই, আমি জানি না, আমরা কেউ নাই, মানবের দলও নাই, গণফোরামও নাই, আমরাও নাই, আমরা এই কোনো জোটে নাই, আমরা জনগণের জোটে আছি আমরা। এখন আপনি যে এই যে আলোচনাগুলো হলো এই আমাদের এই 3 জনের মধ্যে, সেখানে এই কথাটা চলে আসে যে বহুদলীয় গণতন্ত্রের দেশে এখন 2টা দল পালাক্রমে শাসন করছে, ক্ষমতা আসছে, এবং জোটেরও এখন তারাও জোটবদ্ধ 20 দল এবং 14 দল। এখন যদি 20 দলকে আমরা লাইন করলে খুঁজে কয় দল পাওয়া যাবে সেটা আমি বললাম না, ধরলাম যে 20 দলীয় জোট এবং 20টা দলই আছে, 14 দলীয়, তারা 14টা দল আছে ধরলাম আছে। বাট মূল কথা হলো এখানে বিএনপি সাথে তার 19 দল এবং আওয়ামী লীগের সাথে আরো 13 দল। সুতরাং বহুদলীয় গণতন্ত্রের দেশে সত্যিকার অর্থে বহু দলের সেখানে কর্মকাণ্ড আমরা পাচ্ছি না, সুযোগও আমরা সেখানে আমরা কোনো লক্ষণ দেখছি না। আমি কম্পেয়ার করব আমাদের বহুদলীয় গণতন্ত্রের সাথে, আমি 3টা যারা চ্যাম্পিয়ন গণতন্ত্রের, ব্রিটেন, ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, ইউকে এন্ড ইন্ডিয়া, 3টা দেশের কথাই বলি। আমেরিকাতে বহুদলীয় গণতন্ত্র হচ্ছে না কেন? নিশ্চয় সেখানে বিকজ ইটস সো এক্সপেন্সিভ, যে একটা হিউজ কান্ট্রি, সো এক্সপেন্সিভ, ছোট ছোট দল আছে, একটা লোকের দিনের যে এখানে পয়সার প্রশ্ন চলে আসে, $14 $15 পার আওয়ার, একটা লোক সে কি এখন $15 হয় এখানে তার এই দলীয় কর্মকাণ্ডে যাবে, সে সমস্ত অনেক কথা সেখানে আসতে পারে। লাইকওয়াইজ ইউকে, সেখানেও $10 করে ঘন্টায়, কিন্তু সেখানে কিন্তু 5টা দল, এবং দে হ্যাভ ডান ভেরি ওয়েল গত ইলেকশনে। এখানে কিন্তু একটা দেখেন একটা তফাৎ আছে আমেরিকার সাথে যদি আপনি ইংল্যান্ডকে তুলনা করেন। এখন আসুন ভারতবর্ষ অনেক দল, সেখানেও মোটামুটি হয়তো আমরা উই আর ফলোয়িং দেম অর দে আর ফলোয়িং আস, যেখানে আবার জোটবদ্ধ সেখানে দেখা যাচ্ছে। এখন সব বহুদলীয়, এখন ওখান থেকে আমাদের শুরু করতে হবে। আমরা বহুদলীয় গণতন্ত্র, আমরা আজকে ছোট দল নিয়ে, আমরা 3টাই ছোট দল, ধরেন আমরা যে কোনো সংখ্যায় ছোট দল, কিন্তু আমাদের স্পিরিট ওখান থেকে আছে আমরা বহুদলীয় গণতন্ত্র। আমাদের ছোট দল করার দরকার নাই তো, যদি একটা বড় দল যদি জনগণের চাহিদা মেটাতে পারত, ছোট দলের দরকার নাই। কিন্তু সেখানে ওই কথাটাই আসছে, আমি যদি বহুদলীয় গণতন্ত্র হই তাহলে তো সরকারের স্বার্থে আমার ছোট দলকে প্যাট্রোনাইজ করা উচিত। সুতরাং সরকারই তো বলা উচিত, ইয়েস ছোট্ট একটা দল, লেট দেম গো টু পিপল, তাদের যেই আদর্শ উদ্দেশ্য জনগণকে বুঝাক, আলটিমেটলি ইট উইল হেল্প দি গণতন্ত্র টু প্রসপার
আলটিমেটলি সমাজ আমাদের এটা উপকৃত হবে, কিন্তু সেটা হচ্ছে না। সেখানেই কিন্তু ফ্রাস্ট্রেশন। আমি ছোট দল, আমি যখন আমার দলীয় কর্মকাণ্ডে গেলে সরকারি বাধা আসছে, তাহলে আমি বহুদলীয় গণতন্ত্র কিভাবে হলাম? সুতরাং আমি বলি বহুদলীয় গণতন্ত্র, কিন্তু সেখানে আমি বহুদলীয় গণতন্ত্র আমি সেটা প্রচার করার জন্য সে আমি সুযোগ পাচ্ছি না। তো সুতরাং এই যে আমাদের এই কালচার, আমি প্রায় 46-47 বছর আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা পিরিয়ডটাই আমি ধরবো, সেখানে অ্যাকচুয়ালি গণতন্ত্র আমার মুখে বলি, গণতন্ত্রকে আমরা সেভাবে এগিয়ে আনার জন্য আমাদের সত্যিকার অর্থে আমরা সেই পরিবেশও নাই, এবং আমরা কর্মকাণ্ড করে সেটাকে সেখানে আসতে পারছি না। এখন আপনার প্রশ্নটা কি ছিল? না, প্রশ্ন মোটামুটি আমার যা প্রশ্ন ছিল উত্তর পেয়েছি। এটা তো আর ওই রকম প্রশ্নোত্তর পর্ব না বা প্রেস কনফারেন্স না। আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তার আগে আরেকবার বিরতিতে যেতে হবে আমাকে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, অল্পক্ষণের মধ্যে ফিরছি এই আলোচনা। হ্যাঁ, আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার টক শো অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম রাজনীতির তৃতীয় শক্তি নিয়ে। মোটামুটি শেষ দিকে আমাদের আলোচনা, তবে আমি আরো দু একটি প্রসঙ্গ আনতে চাই। আবারও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। সামনে নির্বাচন আসছে এবং নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে এক ধরনের রোডম্যাপ ঘোষণা করেছে। সেই জায়গা থেকে আপনারা নির্বাচন কেন্দ্রিক কি চিন্তা করছেন? আপনি যদি আপনার দল গণফোরামের কথা বলেন। না, প্রথমত তো আমাদের দাবি হবে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন, এবং এই দাবিটা তো সকলেরই। এই ব্যাপারে তো আওয়ামী লীগও দ্বিমত করবে না, বিএনপিও দ্বিমত করবে না, কিন্তু আমরা দেখছি সবাই কলাকৌশল করছে। আওয়ামী লীগ আরো ক্ষমতায় থাকার জন্য বলছে যে ওনার ক্ষমতা থাকতেই হবে, ক্ষমতার থেকে গিয়ে বিরোধী দল হওয়া ওনার জন্য বিপজ্জনক। আর বিএনপি বলতেছে আমার যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। এখানে কিভাবে নির্বাচন হবে, সুষ্ঠু পরিবেশ, মানুষের ভোটাধিকার, ব্যালট বাক্স চিন্তাই হবে না, পেশি শক্তি থাকবে না, টাকার খেলা হবে না, এগুলো নিয়ে কেউ আলোচনা করছে না। অথচ আমরা জানি 14 দলের যে 23 দফা ছিল, এখানে অধিকাংশ দফাই ছিল নির্বাচন কমিশনকে শক্তিশালী করে এবং সেখানে একটা মেরুদণ্ড সোজা রাখার মতো লোকজন দিয়ে একটা, যেটা শামসুল হুদা নেতৃত্বে আমরা পেয়েছিলাম। তা এখন যাদেরকে এখন নির্বাচন কমিশনে নেওয়া হয়েছে, ওনাদেরও তো অনেকটা সুরটা দেখি যে সরকার যা চায় সেভাবে হয়তো তারা আরেকটা পাতানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। ওনারা বলছে আমরা সব দলের সাথে আলাপ আলোচনা করব, বুদ্ধিজীবীদের সাথে, সাংবাদিকদের সাথে, নারীদের সাথে আলোচনা করে তার আগে রোডম্যাপ দিয়ে দিছে। তার মানে কি? তার মানে ওনাদের আর তর্স হইতেছে না। এটাই তো রোডম্যাপ, তারা যে আলোচনা করবে এটাই তো বলছে যে রোডম্যাপ। হ্যাঁ, না, ওইটা তো একটা পয়েন্ট, কিন্তু কতগুলো বেসিক পয়েন্টও ওনারা বলছে এটা হবে, ওইটা হবে, সেটা হবে। কিন্তু কথা হচ্ছে, এখন মূল কথা হচ্ছে ওনাদের নাকের ডগায় এতগুলো নির্বাচনী কর্মকর্তা যে পরিবর্তন করলে এটা কিসের আলামত? এখন এটা দেখছেন, নির্বাচন যখন গণিয়ে আসবে তখন সমস্ত ডিসি চেঞ্জ করে পছন্দ মতো ডিসি দেবে, এসপি দেবে। এগুলো তো আমরা আগেও দেখেছি। এগুলো তো এখন আগে করে পার পাওয়া গেছে। এবারের নির্বাচনটা কিন্তু ক্ষমতাসীন দলের জন্য কঠিন হবে, বিএনপিকেও ক্ষমতায় যাওয়ার জন্য কঠিন হবে যদি আমরা সুস্থ দ্বারাই সকলে না আসি। আমাদের মধ্যে যদি আসলে একটা গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশকে যদি অগ্রসর করে নিতে চায় এবং নির্বাচন কমিশনকে যদি শক্তিশালী না করি, তাহলে এটা কারো কাজে আসবে না, দেশেরও কাজে আসবে না। এটা খুবই পুরনো কথা, এবং আপনি যেটি বললেন এই কথা আমরা বহু বছর ধরে শুনে আসছি। আমি আসলে একটু ভিন্ন কথা শুনতে চাচ্ছিলাম যে আপনি আপনার দল কি চিন্তা করেন এই নির্বাচনকে নিয়ে? আপনারা নির্বাচনকালীন সরকার সম্পর্কে আপনার ধারণা কি? আপনি এই পরিস্থিতিতে, মানে গিভেন সিচুয়েশনেই তো আপনাকে নির্বাচন করতে হবে। সোজাসুজি বলি, এই যে তত্ত্বাবধায়ক সরকার আসলো, এটা তো আমরা 1990 সনে করেছি, তখনও তো সংবিধানে লেখা ছিল না। তাহলে 3 জোট মিলে আমরা তো একটা ওয়ে আউট বের করলাম কিভাবে এটাকে করা যায়। একটা সুষ্ঠু নির্বাচন হলো। তারপরে যখন বিএনপি 3 জোটের রূপরেখা মানলো না, কথা তো ছিল 3 জোটে এটা মানবে, বড় দলও মানবে, সমস্ত জোটগুলোও মানবে। তারা না মেনে তারা তাদের মতো করে চললো বিএনপি। তখন আবার আওয়ামী লীগ আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার আনলো। তখন উনি বললেন যে এটা আবার বিশ্বের মধ্যে একটা মডেল, আমি এটার উদ্যোক্তা, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বাংলাদেশে, উনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, উনি আইসা আবার এখন এই পঞ্চম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারটাকে উনি বাতিল করে দেন। এখন বলছে যে সংবিধান থেকে এক চুলো নাড়া যাবে না। আরে সংবিধান থেকে এক চুলো যদি নাড়া না যায়, তার মানে কি আপনি তত্ত্বাবধায়ক সরকারে ফেরত যাওয়ার কথা বলছেন? আমি তত্ত্বাবধায়ক সরকার হোক, যে কোনো ভাবেই হোক,
একটা। আমি বুঝতে পেরেছি যে নির্বাচনকালীন সরকারটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের আদলে মানে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন সমর্থন করেন না। অনেক ধন্যবাদ। মেজর মান্নান, আগামী নির্বাচন নিয়ে আপনার দল কি চিন্তা করে? এখানে প্রশ্ন হলো নিরপেক্ষ কতটুকু সুষ্ঠু হবে এবং নিরপেক্ষ হবে। আমরা তো বিগত 4-5টা নির্বাচনের আমরা অভিজ্ঞতা আমাদের আছে। এখানে যে সরকার ক্ষমতা আছে এবং আমরা যারা বাইরে, এখানে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে যে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমরা মনে করি এবার কিন্তু যারা যোগ্য প্রার্থীরাই কিন্তু জিতবে। দলীয় একটা ইনফ্লুয়েন্স আছে, কর্মী বাহিনী আছে, সবই ঠিক আছে, কিন্তু মানুষ দিন দিনই মানুষের যে নির্বাচন নিয়ে সচেতনতা বাড়ছে। সুতরাং যোগ্য ব্যক্তি নির্বাচিত হবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। এখন এই সুষ্ঠু নির্বাচনের জন্য সেখানে সরকার এবং বিরোধী দল তাদের এক জায়গায় আসতে হবে। সহায়ক সরকারের কথা আসছে, এটা কিন্তু আপনাদের মনে আছে কিনা, এটা কিন্তু আমাদের দল থেকেই এই প্রস্তাবটা আসছিল। চৌধুরী সাহেবের সহায়ক সরকার কথাটা উনি বলেছিলেন, এবং কারণ তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হয়ে গেল। বিএনপির তত্ত্বাবধায়ক কথা বলছে যেখানে আওয়ামী লীগ মানছে না, সুতরাং সেখানে সহায়ক সরকার যদি বলতে, এটার অর্থ কিন্তু যে সহায়ক, নির্বাচনকে সহায়তা করবে। সেখানে আমি মনে করি সব দল থেকে নির্বাচনের আগে যদি একটা সহায়ক সরকার হয়, যে সমস্ত দল নির্বাচনে অংশ নেবে সবাই থেকে প্রতিনিধি নিয়ে যদি একটা সহায়ক সরকার হয়, আমি মনে করি নির্বাচন সুষ্ঠু হবে, এবং সুষ্ঠু হলে যোগ্য প্রার্থীরাই, আমি সেখানে দলের কথা বলবো না, যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হবে। ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না, আপনি এই প্রসঙ্গে বলবেন, তার সঙ্গে আমি একটা জিনিস যুক্ত করতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশের ডেমোগ্রাফিক জনগোষ্ঠীর যে কাঠামো, তাতে এখনকার সবশেষ পরিসংখ্যানে আমরা দেখি যে 18 থেকে 60 বছর বয়সী জনগোষ্ঠীর সংখ্যা 65%, এবং এর মধ্যেও 50-এর নিচে বা 40 এই বয়সটি আরো অনেক বেশি। তারা কিন্তু ডেফিনেটলি আপনার মতো করে রাজনীতিকে চিন্তা করেন না। এই বিষয়টা আপনাদের তৃতীয় রাজনীতির ক্ষেত্রে কতটুকু বিবেচনায় আছে? আপনাদের বিবেচনায় আছে, বা আমি খুব পজিটিভলি বিবেচনা করি। যেমন আমি মনে করি যে যেরকম করে সায়েন্স টেকনোলজি মানে ডেভেলপ করছে এবং মানুষ অ্যাকসেপ্ট করছে, কতগুলো পরিসংখ্যান আছে না যে ঢাকা শহরের আশেপাশে প্রায় 2 কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে। এটা হিউজ ব্যাপার। আপনি একটা জনসভা করে যতখানি প্রচার করতে পারেন তার চেয়ে ইন্টারনেটে রিচ করা সহজ, কম খরচ, এবং আপনি ডাইরেক্ট কমিউনিকেটও করতে পারেন তাদের সাথে। আমি ইন্টারঅ্যাক্টিভ, এবং এটার কারণে যদি পয়েন্ট আমার পক্ষে থাকে তাহলে আমি কনফিডেন্ট আমি আওয়ামী লীগ বিএনপির বিপক্ষে কেন একটি বা প্রতিপক্ষে একটি তৃতীয় শক্তি গড়ে তোলা উচিত তা আমি প্রমাণ করতে পারবো, মানুষের কাছে গ্রহণযোগ্য করেও তুলতে পারবো। আমি এটাকে খুব ইতিবাচকভাবে দেখি, এবং কোনো সময় সায়েন্স অ্যান্ড টেকনোলজির এগেনস্টে কোনো শক্তি থাকা উচিত। আপনি বলতে পারেন যে কখন কিভাবে প্রয়োগ করবেন, মানুষকে কতখানি বুঝিয়ে নেবেন, সেটার ব্যাপার হতে পারে। সেরকম করে দেখলে আমি মনে করি বাংলাদেশের, মানে শুধু বাংলাদেশের মানুষ বলি, আমি সবার কথাই বলছি, এখানকার মানুষকে অসাধারণ লাগে আমার কাছে। যত তাড়াতাড়ি তারা টেকনোলজি আয়ত্ত করে ফেলেছে, একদম বাচ্চা শিশু গণিত পরীক্ষাতে যত ভালো করছে, তারা টেকনোলজিতে আপনার কম্পিউটারে যত ভালো করছে, যত ইউজার বেশি হচ্ছে, এবং যত কম বয়স 7-8 বছরের বাচ্চাদের পর্যন্ত দেখছে তারা সব কিছু পারে। আমি মনে করি এই জেনারেশন যখন আসবে তখন অ্যাবসলিউটলি এই পলিটিক্সের মানে খোল নলচে পাল্টে যাবে, এবারে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন সেটা বলি, সেই ক্ষেত্রেও আমাদেরকে ওই মডেলটা চিন্তা করতে পারে কি করা যেতে পারে। সেটা হলো কীরকম, প্রথম কথা হচ্ছে নিশ্চয়ই একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন হতে হবে, এবং অ্যাকসেপ্টেবল ইলেকশন যখন আপনি বলছেন তখন সেটা দায়িত্ব কার, ডেফিনেটলি সরকারের। আর আরেকটা কথা এখানে বলা যায়, সে হচ্ছে তাহলে আমি অ্যাকসেপ্ট করেছি নির্বাচন, কিন্তু বিএনপি করেনি, তো মূলত পাল্লা ভারী হবে বিএনপির দিকে, যে ওরা তো অ্যাকসেপ্ট করেনি, গ্রহণযোগ্য হলো না। তারা করলো, আমরা করলাম না, তারপরেও তারা হবে। যে জন্যে ওই জায়গায় আমি এখন স্টেক ধরছি না। আমি বলছি যে ওই নির্বাচনটা হতে পারে সবাই যেন ভোট দিতে পারে, সবার কাছে গ্রহণযোগ্য হয়, সবাই পার্টিসিপেট করতে পারে, সেই কাজটা করতে হবে। এবং সেটার জন্য বলছে ওই নির্বাচনকে যদি আপনারা আন্দোলনের অংশ মনে করেন, তাহলে সেইখানেও আপনি এই বড় দুটো জোটের বাইরে ভালো ভালো ক্যান্ডিডেটদের, যাদেরকে মানুষ একবার দেখে মনে করবে যে হ্যাঁ ক্যান্ডিডেট তাদের চাইতে ভালো, আপনি কতদূর জিতবেন সেটা এখন আমার কাছে ফ্যাক্টর না, কিন্তু ইমপ্রেশনটা যদি হয় যে আর একটা শক্তি দাঁড়িয়েছে যারা এদের চাইতে বেটার, এইবারে ভোট যদি নাও দেয়,
হিস্ট্রি উইল চেঞ্জ, এটা হবেই। এটা কিন্তু আমরা একটা চেষ্টা করছি। সেদিন এক বামপন্থী নেতা আমাদের মধ্যে প্রস্তাবও দিয়েছেন যে এমনকি নির্বাচনেও আমরা সবাই মিলে 300টা ক্যান্ডিডেট ফাইল করতে পারি কিনা সেই বিষয়টা এখানে চিন্তা করে আমরা যখন আসি, তাহলে হয়তো দেখা যাবে যে আগামী লড়াইটা আরো সহজে করতে পারবো। এই প্রসঙ্গে একটু বলি যে সেদিন বৃহস্পতিবার রাতে যে আসম আব্দুর রব সাহেবের বাসায় নিশ্চয়ই এই প্রসঙ্গে আপনারা আলোচনা করেছেন। সেখানে আসলে মানে পরে সাংবাদিকদের সঙ্গেও আপনারা কথা বলেননি বা এক ধরনের ঢাক ঢাক গুড়গুড়ের ব্যাপার ছিল, মনে হচ্ছে যে একটা গোপন কিছু হচ্ছে। তো একটু আগে আপনি বলছিলেন যে গোপন কিছু না, তো ওখানে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন বা কোন পর্যায়ে আলোচনাটির অগ্রগতি হয়েছে? আচ্ছা, প্রথম কথা বলতে যে এই আপনার ধারণাটা কিভাবে আসলো তা জানি না। আমরা যখন বেরিয়েছি তখন সাংবাদিক যারা ছিলেন তাদের সবার সামনে আমরা একসাথে দাঁড়িয়েছি। সেখানে প্রথম কথা বলেছেন ডক্টর বি চৌধুরী এবং তারপরে তার সঙ্গে কথা বলেছেন আসম আব্দুর রব। আমরা পাশে দাঁড়িয়েছিলাম, আমরা বলেছি আমরা কি করেছি। সত্যটা হচ্ছে, ধরেন আমরা যদি কোনো 4 ঘন্টা থেকে 2 ঘন্টা তো পুলিশের সাথে ঝগড়াঝাগড়ি সেই পরিস্থিতিতেই গেছে, তারপরে আধা ঘন্টা খাওয়া দাওয়া করেছি, তারপরে কথা বলেছি। সেই কথার মধ্যেও খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সেগুলো আপনার কাছে বলেছে, হচ্ছে বামপন্থীরা তাদের অবস্থাটা এক্সপ্লেন করেছেন যে তারা এখন দক্ষিণপন্থী বলেন আর বুর্জোয়া গণতন্ত্র বলেন বা উদারনৈতিক গণতন্ত্রী বলেন, তাদের সঙ্গে একসাথে করে কাজ করতে রাজি আছে। দ্বিতীয় কথা হচ্ছে তারা বলেছেন যে আমাদের একটা কর্মসূচি তৈরি করা দরকার, প্রত্যেকেই প্রস্তাবগুলো দেন, সেটা আলোচনা করে আমরা একটা জায়গায় কত তাড়াতাড়ি মানে নিষ্পত্তিতে আসতে পারি, সিদ্ধান্তে আসতে পারি, তার ভিত্তিতে আমরা মাঠে নামি। সো এই অর্থে অনেক পজিটিভ। কিন্তু নিশ্চয়ই কর্মসূচি আলোচনা করে ফাইনাল ওইখানে করার ব্যাপার ছিল না। আমরা ঠিক করলাম যে আমরা আলোচনাটা অব্যাহত রাখবো। এর মধ্যে একজন প্রস্তাব দিয়েছেন এই মাসের মধ্যে আর একটা এরকম বৈঠক করার জন্য, সবাই তাতে রাজি হয়েছেন। মাহি বি চৌধুরী এটা হোস্ট করতে চান, বলেছেন আমি দাওয়াতটা করতে চাই, যদি আপনারা রাজি হন আমরা বলছি যে কেউ দাওয়াত করতে পারেন, কোনো সমস্যা নেই, ওইখানে আমরা আবার এটা আলোচনা করবো। সো প্রসেসটা চলবে, কোনো ঢাকঢা গুড়গুড়ের ব্যাপারই নাই। আর আমরা জনগণকে উইন না করতে পারলে ঢাকঢা গুড়গুড় করে করবো কি? আর এখন তো ওই যে আপনি নিজেই বলেছেন টেকনোলজি সবচেয়ে বেশি বোধহয় দেওয়া হচ্ছে আপনার গোয়েন্দা বিভাগকে। তারা তো কত সংবাদ আমরা জানবার আগে জেনে যায়, তো ওরা জানবে আর মানুষ জানবে না, এরকম কোনো পরিস্থিতি আমরা বিশ্বাস করি না। আমরা এটাও মনে করি যে গোয়েন্দাদের কাছ থেকে কোনো গোপন করবার বিষয় আছে, কারণ ওরকম গোপন কিছু আমরা করছি না, যা বলছি তাই করছি। এবং এটা খোলাখুলি যদি রাজনীতি হয় আমরা এই কথাগুলোই বলবো, এখানে কোনো রকম ঢাকঢাক গুড়গুড় করবার দরকারও লাগবে না আমাদের। একদম শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানে 1 মিনিট বাকি আছে, একটু আপনার একটা ব্যক্তিগত প্রসঙ্গ জানতে চাই। সেটা হচ্ছে যে আপনার একটা বক্তব্য নিয়ে কিছুদিন ধরে আলোচনা হচ্ছে নানা জায়গায়, যে আপনি বলেছেন যে আপনি বেকুব ছিলেন বা এরকম কোনো একটা শব্দ ব্যবহার করেছেন, যে কারণে আপনি আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগ করেছিলেন বলে বেকুব হয়ে গিয়েছিলেন। এটা একটু যদি ব্যাখ্যা করেন। আমি একটা স্ট্যাটাস দিয়েছি, সেই স্ট্যাটাসের উপরে আজকে বাংলাদেশ প্রতিদিন নিউজও করেছে। এখানে সুব্রত আছে, উনি বক্তৃতা করছেন, আমি বললাম মনে হচ্ছে উন্নয়ন এমন হয়েছে যখন ঢাকা চট্টগ্রামের রাস্তাতেও পানি। আমি যোগ করে বলতে এই জন্য তো নৌকাতেই ভরসা। তো উনি বললেন তা নৌকাতে তো ছিলেন। আমি তখন কথা বাড়ালাম না, কারণ ওনার বক্তৃতা ডিস্টার্ব হবে। আমার কথা যখন হচ্ছে তখন আমি বললাম যে হ্যাঁ আমি তো নৌকাতে ছিলাম, কিন্তু আপনার যিনি নেতা, আমাদের সবার এত বড় জ্ঞানী লোক, এই ওই, উনি তো নিজেও নৌকায় ছিলেন। তো উনি অবশ্য খুবই জ্ঞানী লোক, চালাক মানুষ, উনি নেমে গেছেন নৌকা থেকে। আমি বুঝি না, আমি একটু বেকুব টাইপের ছিলাম, আমি সেই ছেড়ে যাওয়া নৌকার উপরে বসেছি। অ্যাবসলিউটলি রসিকতার ব্যাপার ছিল। আমি ওইখানে স্ট্যাটাসে আবার বলছি, আমি 26 বছর মতো আওয়ামী লীগের প্রায় দায়িত্বে ছিলাম, কাজকর্ম করেছি। আমি আওয়ামী লীগের কাছে অনেক শিখেছি, দল থেকে, আন্দোলন থেকে, নেতৃত্ব থেকে, দলের নেতা থেকে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু তার পরবর্তীতে বিশেষ করে 5ই জানুয়ারি নির্বাচনের নামে যেটা হয়েছে, আমি মনে করি যে এই দলে আমার থাকা উচিত হবে। আমি কোনো বিদ্রোহ করে, প্রতিবাদ করে, লোকজনকে ভাঙনের আহ্বান জানিয়ে আসিনি, একা একা বেরিয়ে এসেছি, তারপর নিজে নিজে কাজ করছি। জি, অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং মেজর আব্দুল মান্নান। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।